আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 19। ফিওনা পুরো প্রাসাদ জুড়ে একা, চারপাশে নৈশব্দ, কেবল বাতাসের মৃদু শব্দ কানে আসে। জেসপার যাওয়ার আগে সদর দরজার পাসকোড শক্তভাবে লক করে গিয়েছে, যেন তার বেরোনোর কোনো সুযোগই না থাকে। সে একবার দুবার কয়েকবার পুরো প্রাসাদ চষে বেরিয়েছে, পালানোর পথ খুঁজেছে, কিন্তু কোথাও কোনো জানালা বা গোপন দরজা, কোনো গোপন পথ নেই। এটি এক বিস্তীর্ণ সোনার খাঁচা, যার ভিতরে সে বন্দী। তবে একদম প্রাসাদের শেষ প্রান্তে এসে সে একটি সরু সিঁড়ি দেখতে পেল। নিচের দিকে নেমে গেছে সিঁড়িটি, অন্ধকারে ঢাকা গুপ্ত কোনো কক্ষের দিকে ইঙ্গিত করছে। ফিওনা ধীরে ধীরে এগিয়ে এলো। যদি এখানেই কোনো রহস্য লুকিয়ে থাকে, যদি এখান দিয়ে পালানো সম্ভব হয়। তার পা ধাপে ধাপে সিঁড়িতে নামতে থাকলো। ধপাস। প্রাসাদের বাইরে ভারী কিছু নামার শব্দ হলো। ফিওনার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। সে মুহূর্তেই বুঝতে পারলো জ্যাসপার ফিরে এসেছে। ফিওনার গলা শুকিয়ে গেল, পালানোর ইচ্ছাটা যেন মুহূর্তেই উবে গেল। কারণ জ্যাসপার তাকে ধরে ফেললে কি হবে সেটা সে কাঁপতে কাঁপতে ভাবতে লাগলো। ধীরে ধীরে দরজার লক খোলার শব্দ শোনা গেল। ফিওনা জানালার পাশে দাঁড়িয়ে ছিল। জ্যাসপার প্রাসাদে প্রবেশ করার আগে সে দ্রুত নিজের কক্ষে চলে যায়। রাতের নরম চাঁদের আলো তার মুখে পড়ছিল, চোখ দুটো এক অজানা চিন্তায় বিভোর। পেছনে হঠাৎ ভারী বুটের শব্দ শোনা গেল। সে ঘুরে দাঁড়াতে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। জ্যাসপার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার পরনে ছিল গভীর কালো ব্লেজার, যেটা সে কিছুক্ষণ আগেই কিনে একেবারে পরে এসেছে। ব্লেজারের প্রতিটি ভাঁজে রাজসিক আভিজাত্য, বুকের উপরে রূপালি চেন জড়ানো, কাঁধের পাশে ঝুলছিল ধাতব অলংকার, মনে হচ্ছিল এক অদ্ভুত ক্ষমতার প্রতীক। তার শার্প জলায় নিখুঁত ভ্রু আর তীক্ষ্ণ সবুজ চোখ, সব মিলিয়ে সে যেন অন্ধকারে জ্বলতে থাকা এক রহস্যময় দেবদূত। তার চোখের গভীরতা ফিওনাকে শিকলের মতো বেঁধে ফেলেছিল। চাঁদের আলোর নিচে তার গলায় থাকা সবুজ ড্রাগন ট্যাটুটি স্পষ্ট দেখা যাচ্ছিল, ঠিক একটি জীবন্ত ড্রাগনের মতো। তার ত্বকের নিচে নিঃশ্বাস নিচ্ছে, কানের এক পাশে দুল ঝুলছিল, বাতাসে হালকা দুলে উঠছিল সেটা। জ্যাসপার হাসলো, একটা গভীর ধীর বিদ্রুপাত্মক হাসি। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ, হামিংবার্ড? তার কণ্ঠস্বর ছিল রেশমের মতো মসৃণ, কিন্তু তাতে এক অদৃশ্য হুমকি লুকিয়ে ছিল। ফিওনার শ্বাস দ্রুত হয়ে উঠল। এই ড্রাগন পুরুষটা শুধু বিপজ্জনক নয়, এক সজীব আগুন, যা একবার স্পর্শ করলেই সবকিছু গ্রাস করে নিতে পারে। তার ধীরে ধীরে এগিয়ে আসা প্রতিটি পদক্ষেপ, আত্মবিশ্বাস, তার পোশাকের উজ্জ্বলতা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সে এক রাজা, যে নিজের শিকারীকে সামনে দাঁড়িয়ে উপভোগ করছে তার ভয়। কিন্তু হঠাৎ এরপর একপাশে রাখা কয়েকটি শপিং ব্যাগ ফিওনার সামনে রাখলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এগুলো কি? জেসপার সরু চোখ করে বলল, তোমার জন্য শপিং। আমার রাজ্যের রানী করে রাখার জন্য যা যা দরকার সব এনেছি। জেসপার ফিওনার হাত ধরে ধীরে ধীরে সোফায় বসলো, তারপর একে একে সব শপিং ব্যাগগুলো তার সামনে রাখলো। সব খুলে দেখো, সব ঠিকঠাক আছে কিনা। তার কণ্ঠে ছিল এক অদৃশ্য আদেশের সুর। ফিওনা কৌতূহল নিয়ে ব্যাগগুলো খুলতে লাগলো। একটার পর একটা বেরিয়ে এলো দামি ওয়েস্টার্ন ড্রেস, চীনা ঐতিহ্যবাহী পোশাক, রাজকীয় গাউন আর কয়েকটা মিডি ফ্রক, তার সঙ্গে মানানসই অলংকার আর দামি কসমেটিক্স। ফিওনা কসমেটিক্স বক্সগুলো হাতে নিয়ে পরীক্ষা করছিল। হঠাৎ একটা মাস্কারা প্যাকেট খুলে বিরক্তির সুরে বলল, এই ব্র্যান্ডের মাস্কারাটা তেমন ওয়াটারপ্রুফ না, পানি লাগলে উঠে যাবে। জ্যাসপার ঠোঁটের কোণে একরকম ধীর হাসি নিয়ে বলল, আই ওয়ান্ট লেট ইওর মাস্কারা রুইন। ফিওনার ব্যঙ্গাত্মক সুরে বলল, হ্যাঁ জানি, আপনার তো উদ্দেশ্যই আমার লিপস্টিক নষ্ট করা। জ্যাসপার একটু ঝুঁকে সে তার কানের কাছে ফিসফিস করে বলল, নো, আই উইল রুইন ইওর অ্যাবিলিটি টু ওয়াক ফর এ উইক। ফিওনা কথাটার অর্থ বুঝতে পেরে লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। গাল দুটো গরম হয়ে উঠেছে, চোখ নামিয়ে ফেললো নিচের দিকে। কিন্তু জ্যাসপার যেন এমন ভাব করছে কিছুই ঘটেনি, স্বাভাবিক ভঙ্গিতে বসেছিল। সে মনে হচ্ছিল একদম সাধারণ কিছু বলেছে। ফিওনা দ্রুত মনোযোগ সরিয়ে বাকি শপিং ব্যাগগুলো খুলতে লাগলো। কিন্তু পরের মুহূর্তে তার মুখ লাল হয়ে এলো। জ্যাসপার তার জন্য ইনারও কিনে এনেছে। শুধু তাই নয়, ব্যাগের একপাশে রাখা ছিল স্যানিটারি ন্যাপকিন। সে হতবাক হয়ে ব্যাগের দিকে তাকিয়ে রইল, কিছু বলার সাহস পেল না। মাথার ভেতরে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এগুলো ওনার দরকারটাই বা কি ছিল? জ্যাসপার এক হাত সোফার ব্যাগ রেস্টে রেখে আর এক হাত ঠোঁট ছুঁয়ে হালকা হাসলো। কি হলো, চুপ কেন? এগুলো তোমার দরকার নেই? ফিওনা বিস্ময় মুখ তুলল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লজ্জায় গাল পর্যন্ত লাল হয়ে গিয়েছে।
ফিওনা ভুরু কুচকে বলল, মেয়েদের দরকারি জিনিসপত্র খুব ভালোই জানেন দেখছি, অভিজ্ঞতা মনে হয় ভালোই আছে। জেসপার হালকা হাসলো, চোখে মুখে একরকম আত্মতৃপ্তির ছাপ। তোমার জন্য সব শিখেছি, সে স্বাভাবিক ভঙ্গিতে বলল। এই প্রথমবারের মতো কোনো মেয়ের জন্য শপিং করলাম, তাও আবার ব্যক্তিগত জিনিস পর্যন্ত কিনেছি, ভাবতে পারো? ফিওনার ঠোঁট কামড়ে একটু বিব্রত হয়ে গেল। জেসপার যে তার জন্য এত চেষ্টা করেছে সেটা সে কিছুতেই অস্বীকার করতে পারবে না, কিন্তু তবু সেই মুহূর্তে কি বলবে বুঝতে পারল না। জেসপার সোফা থেকে উঠে যেতে যেতে বলল, আমি টায়ার্ড, আজকে রাতের ডিনার তুমি তৈরি করবে। ফিওনা ভুরু কুচকে তাকালো, আপনি কি সত্যি আশা করছেন যে আমি রান্না করব? জেসপার এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো, ঠোঁটের কোণে হালকা বিদ্রুপাত্মক হাসি। হ্যাঁ, তুমি পারবে না? ফিওনা হাত গুটিয়ে বলল, আমি যদি রান্না করতে না চাই? জেসপার ধীরে ধীরে এগিয়ে তার সামনে দাঁড়ালো, চোখে রহস্যময় দৃষ্টি। তাহলে আমাকে না খাইয়েই থাকতে হবে? তুমি কি সত্যিই চাইছো আমি অভুক্ত থাকি? ফিওনা দীর্ঘশ্বাস ফেললো, সে জানতো এই পুরুষকে না বলা সহজ হবে না। লিও মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো, ক্লান্ত শ্বাস ফেললো একবার। চারপাশে যান্ত্রিক শব্দ, কম্পিউটারের স্ক্রিনের আলো, সবকিছু যেন মুহূর্তের জন্য অর্থহীন হয়ে গেল। তার কণ্ঠস্বর নরম অথচ দৃঢ়, যেন প্রতিজ্ঞা বাঁধা আছে প্রতিটি শব্দ। আমি তোমাকে খুঁজে বের করবই আমার ক্যামেলিয়া। তার কণ্ঠ বাতাসে মিশে গেল, কিন্তু প্রতিধ্বনি রয়ে গেল তার হৃদয়ে। জাইরান আর এলিজিয়ার প্রেম কাহিনী অসমাপ্ত থেকে গিয়েছিল, তাদের ভাগ্যে যা ছিল না তা এ জন্মে পূর্ণ হবে। এই জন্মে লিওজান আর ফিওনার প্রেমের সমাপ্তি ঘটবেই। তার মুষ্টি শক্ত হয়ে গেল, স্ক্রিনের দিকে তাকিয়ে আবার কোড লিখতে শুরু করলো। জেসপার রিপ্লাই আসতেই হবে, আর সেদিন ফিওনা তার কাছে ফিরবেই। রাতের খাবার শেষ করে জেসপার অনেক আগে উঠে গিয়েছে। ফিওনা একাই সব গোছগাছ করতে সময় কাটাচ্ছিল। সবকিছু গুছিয়ে নিয়ে যখন সে একটু ফ্রেশ হয়ে নিজের কক্ষে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই কানে এলো এক অদ্ভুত গানের স্বর। খামোশিয়া আওয়াজ হে তুম সুননে তো আও কভি, ছুকে তুম হে খিল যায়েঙ্গে, ঘর ইনকো বুলায়ে কভি। আওয়াজের উৎস খুঁজতে সে ডান পাশের কক্ষের দিকে পা বাড়ালো। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়ে রইল দরজার সামনে। বুকের ভেতরে ধুকপুক শব্দ করছিল। কক্ষের ভেতরে নরম আলো ছড়িয়ে আছে। বিশাল সাদা পিয়ানোটার ঠিক মাঝখানে রাখা, আর তার সামনে বসে আছে জেসপার। সে গভীর মনোযোগে বাজাচ্ছে, আঙুলগুলো মসৃণ দক্ষতায় পিয়ানোর কিবোর্ডে নাচছে। তার কণ্ঠস্বর গভীর, সংযত, অথচ প্রতিটি সুরের সঙ্গে মিলিয়ে তাতে এক ধরনের আবেগ ঝরে পড়ছে। क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहाँ से जमाने को गुजरे जमाना हुआ, मेरे समय तो वहीं पे है ठहरा हुआ, बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। ফিওনা বোঝার চেষ্টা করলো এই ভাষা কোন দেশের। চাইনিজ হলে তো এতক্ষণে সে বুঝে ফেলতো, কিন্তু এটা কিছুটা অচেনা অথচ মোহময়। শব্দগুলো হাওয়ায় ভেসে আসছে, এক ধরনের রহস্যময় অনুভূতি তৈরি করছে। জেসপার চোখ বন্ধ করে, সে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। গানের প্রতিটি শব্দ তার কণ্ঠে অন্যরকম রং ছড়াচ্ছে। ফিওনার গলা শুকিয়ে এলো। এই পুরুষটা এতটা অপ্রতিরোধ্য কেন? একদিকে নিষ্ঠুর, একদিকে এতটা আকর্ষণীয়। তার প্রতিটি দিকে এক ধরনের মাদকতা লুকিয়েছে। জেসপার ফিওনার আগমন অনুভব করে পিয়ানো ছেড়ে উঠে দাঁড়ালো। তার গান থামানোর কোনো ইচ্ছা ছিল না। সে ফিওনার হাত ধরে বারান্দায় নিয়ে গেল, যেখানে চাঁদ, মহাসমুদ্র আর আকাশের এক অনবদ্য মেলবন্ধন দেখা যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে জেসপার ফিওনাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো। সেই চমৎকার সুরেলা কণ্ঠে গাইতে শুরু করলো, নাদিয়া কি পানি খামোশ বেহতা ইয়া। তখন সমুদ্রের গর্জন যেন আরো গভীর হতে লাগলো। পলক ফেলা ঢেউয়ের মতো সমুদ্রের বিশালতা তার কাছে ছোট মনে হচ্ছিল, কিন্তু গানের সুরে যেন সে এক নতুন জীবন ফিরে পাচ্ছিল। খিল চাঁদনি মে ছিপি লাখ খামোশিয়া। আর তখন আকাশের চাঁদ এক নতুন আভায় উদিত হলো। চাঁদের আলো তখন সমুদ্রের সাথেও এক অদ্ভুত সম্পর্ক তৈরি করলো। সোনালী রঙের চুম্বন দিয়ে সমুদ্রকে আলোকিত করছিল। সাদা আলোটা সমস্ত প্রকৃতিকে এক অনুপম মাধুর্যে ঢেকে ফেলছিল। বারিশকে বান্দো কি হতি কাহা হ্যাঁ জুবান। তখন হালকা বৃষ্টির ঝাপটা সারা বারান্দায় ঝরে পড়তে শুরু করলো, এক নতুন অনুভূতির জন্ম দিল। বৃষ্টির ছোঁয়া ছন্দ হয়ে প্রকৃতির সবকিছুতেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাইল। এই মুহূর্তে জেসপারের গান, সমুদ্রের গর্জন, বৃষ্টির টিপটিপ আর চাঁদের আলো সবকিছু মিলিয়ে পৃথিবীর এক অদ্ভুত সুরে গুনগুন করছিল।
सुलग दिलों में है खामोश उठा हुआ। ফিওনা অনুভব করলো শ্বাসের প্রতিটি টানে যেন একটা রহস্যময় আগুন ছড়িয়ে পড়ছে। এ যেন ধীরে ধীরে পড়ে যাওয়া সুরেলা পৃথিবী, আর সে এক রহস্যময় সুখে হারিয়ে যাচ্ছে। খামোশিয়া আকাশ হ্যাঁ তুম উড়নে তো আও কাভি। এখন আকাশের রঙিন মেঘবালিকা যেন আরো ঘনিয়ে উঠছিল। এটা ফিওনার হৃদয়ের প্রতি প্রত্যুত্তর জানাচ্ছিল। খামোশিয়া এহসাস হ্যাঁ তুমহে মেহসুস হতি হ্যাঁ ক্যা। তারপর ফিওনা অনুভব করতে শুরু করলো সেই অনুভূতি যা জেসপার তার কণ্ঠে মধু দিয়ে উপহার দিচ্ছিল। ফিওনার শান্তি আর তৃপ্তি এক অপার্থিব জগতের সঙ্গে মিশে যাচ্ছিল। এই মুহূর্তে প্রকৃতির প্রতিধ্বনি, প্রতিটি আশ্রে পড়ার ঢেউ, চাঁদের হালে হালকা বাতাস, সবকিছু যেন মহামিলনে গেয়ে উঠছিল, যেখানে প্রতিটি সুরের সাথে প্রকৃতি নিজেকে সমন্বয় করছিল। গান গাওয়া শেষ হতে ফিওনা অবাক হয়ে প্রশ্ন করে, এটা কোন গান? জাসপার হেসে বলল, বলিউড। কেন তুমি হিন্দি বোঝো না? ফিওনা একটু লজ্জিত হয়ে বলল, একটু একটু বুঝি। জাসপার তখন গানটির লিরিক্স বোঝাতে শুরু করলো। তার মিষ্টি কণ্ঠে কথাগুলো যেন ফিওনাকে আরো বেশি আকৃষ্ট করছিল। ফিওনা অবাক হয়ে শুনছিল, যদিও গাওয়ার সময় সে পুরোপুরি বুঝতে পারছিল না, তবু গানটার সুর আর মাধুর্য তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তার মনে হচ্ছিল জাসপারের সঙ্গে এই মুহূর্তগুলো সবকিছুর ঊর্ধ্বে। ফিওনা তখন কৌতূহলী হয়ে জাসপারের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি হিন্দি কিভাবে জানেন? জাসপারের চোখে এক ধরনের আত্মবিশ্বাসী ঝলক এনে মৃদু হেসে বলল, আমি ড্রাগন, ভেনাসের প্রিন্স। আমাদের ব্রেইনে অটোমেটিক ভাষা অনুবাদের ব্যবস্থা আছে। সব ড্রাগনেরই এই ক্ষমতা থাকে। তুমি অর্ধমানবী, তাই তোমার এই ফাংশন নেই। ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। জাসপার তখন বাল্যকালীন রেলিং এর হালকা ভর দিয়ে তাকালো সমুদ্রের দিকে। স্মৃতির গভীরে হারিয়ে যেতে চাইলো। তারপর ধীরে ধীরে বলল, এই গানটা আমি একবার শুনেছিলাম, তখন ভালো লেগেছিল। আর এখন সে ফিওনার দিকে তাকালো, গভীর চোখ। আমাদের সামনে চাঁদ, সমুদ্র, আকাশ, সবকিছু একসাথে। তাই মনে হলো এই গানটা আমার মনের কথা প্রকাশ করতে পারবে। ফিওনা এক মুহূর্তের জন্য কিছু বলতে পারলো না। সমুদ্রের ঢেউয়ে মৃদু শব্দ, চাঁদের আলো, জেসপারের রহস্যময় অভিব্যক্তি আর সেই অজানা অনুভূতি, সব মিলিয়ে মুহূর্তটা যেন অলৌকিক হয়ে উঠল। ফিওনা ভুরুকুচকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা আপনি কি অলরাউন্ডার, মানে সবকিছুই পারেন? জেসপার হালকা হাসলো, তারপর এক ঝটকায় ফিওনার কপালে আলতো করে টোকা মেরে বলল, জি না, আমি ডান্স তো পারি না। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল, সত্যি ডান্স করতে পারেন না? জেসপার কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ড্রাগনদের নাচার দরকার পড়ে না। আমরা বাতাসে উড়ি, মাটিতে লাফ দিতে পারি, পানিতে সাঁতার কাটতে পারি, কিন্তু নাচ, সেটা শিখিনি। জাসপার এক পাশে তাকিয়ে ঠোঁটের কোণে এক চুলতে হাসি এনে বলল, একদিন তুমি আমাকে কাপল ডান্স শিখিয়েছিলে মাউন্টেন গ্লাস হাউসে। ফিওনা বিস্ময় থমকে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য কথাটা বিশ্বাসই করতে পারছে না। আমি? ফিসফিস করে বলল। জাসপার ধীর পায়ে ফিওনার সামনে এলো। তার গভীর সবুজ চোখ এক ধরনের অদ্ভুত স্মৃতি খেলা করছিল। হ্যাঁ, নরম স্বরে বলল সে, তুমি তখন আমার হাত ধরে বলেছিলে, তুমি যদি উড়তে পারো তাহলে তুমি নাচতেও পারবে, শুধু বিশ্বাস রাখতে হবে। ফিওনা কিছুতেই মনে করতে পারছিল না মাউন্টেন গ্লাস হাউস ডান্স, তবে তার মনে এক অস্পষ্ট ধোঁয়ার মতো কিছু ছবি ভেসে উঠছিল, কিন্তু কিছু স্পষ্ট হচ্ছিল না। সে নিঃশব্দে জাসপারের দিকে তাকিয়ে থাকলো, তার কথাগুলোর মানে খুঁজে বের করার চেষ্টা করলো। লিউ ঝান অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে মেডিকেল স্টুডেন্টদের সার্জারির জটিল বিষয়গুলো বোঝাচ্ছিল। তার গভীর মনোযোগী চোখগুলো স্ক্যাল্পের ধারালো ব্লেডের মতোই শার্প ছিল। কিন্তু ইয়ানজিও, সে যেন অন্য জগতে ছিল। লিউ ঝানের প্রতিটি কথা শোনার বদলে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে। এই লোকটার কাঁধে থাকা নিখুঁত ফিটিং ব্লেজার, স্লিভ গোটানো শার্টের নিচে শক্তপোক্ত হাত, আর তার মুখের শীতল অথচ আকর্ষণীয় ভাবটা তার দৃষ্টি সরাতে দিচ্ছিল না। হঠাৎ ঠকঠক শব্দ হলো। লিউ ঝান অপারেশনের একটি ছোট যন্ত্র হাতে নিয়ে হালকা করে কাঠের টেবিলে আঘাত করল। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, এখানে পড়তে এসেছো নাকি অন্য কিছু? ইয়ানজিও ধপ করে বাস্তবতায় ফিরে এলো। ভয় পেয়ে একটু পিছিয়ে গেল, মুখটা তার লজ্জায় লাল হয়ে গেল। স্যারের চেহারা তো হ্যান্ডসাম, কিন্তু ব্যবহারে তো রুট কেন? মনে মনে বিড়বিড় করলো। লিউ ঝান তার বিস্মিত মুখের দিকে এক ঝলক তাকিয়ে অন্যদিকে ফিরল। একসময় সে বিনয়ী ধৈর্যশীল একজন মানুষ ছিল, কখনোই এভাবে রুট ব্যবহার করতো না। কিন্তু ফিওনার চিন্তা তাকে দিন দিন তার ব্যক্তিত্ব বদলে যাচ্ছে। মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়, কারণ তার পুরো পৃথিবী এখন এলিসন ফিওনা। ভেনাসের অন্য এক বিশ্ববিদ্যালয়ে সিলভা লেখাপড়া করে, তবে আজ তাদের ফাইনাল পরীক্ষা ছিল এথেরিয়ানের বিশ্ববিদ্যালয়ে।
পরীক্ষা শেষ করে বের হওয়ার পর সিলভা হঠাৎ দেখতে পেল এথেরিয়ান দূর থেকে হেঁটে আসছে। তার কাঁধে ব্যাগ ঝুলছে আর সাদা ফুল স্লিভ শার্ট পরা, চেহারা পুরো একদম আকর্ষণীয়। সিলভা তার বন্ধুদের উদ্দেশ্য করলে বলল, দেখ ওই যে আমার ক্রাশ। তার বন্ধুরা সবাই চোখ মেলে এথেরিয়ানের দিকে তাকালো। তোর ক্রাশ? তাহলে তো তুই নিশ্চয়ই প্রপোজ করেছিস। অ্যাকসেপ্ট করেছে? সিলভা মুচকি হেসে বলল, আরে দূর না, আজকে 2 বছর ধরে চেষ্টা করছি পটানোর। এটা শুনে তার বন্ধুরা হাসি থামাতে পারলো না। একে একে বলল, তুই ওর পেছনে ঘুরিস তাই পাত্তা দেয় না। ছেলেরা এমন মেয়েদের লাইক করে না যারা তাদের পেছনে পড়ে থাকে। সিলভা তখন কিছুটা অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমাকে কি করতে হবে? তার বন্ধুদের একজন হেসে বলল, ওটা পরে একদিন শিখিয়ে দেবো, এখন প্রাসাদে যাব। সিলভা একটুখানি বিরক্ত হয়ে বলল, আরে রাখ না, একটু দেখতে তো দে, ওই তো কাছেই আসছি। হঠাৎ সিলভা লক্ষ্য করলো যে এথেরিয়ানের চোখ সিলভার দিকে পড়েছে। এথেরিয়ান কিছুটা থেমে গিয়ে ঘুরে হাঁটা শুরু করলো, কিন্তু কিছু একটা ভাবতে আবার সামনে এগিয়ে এলো। সিলভা দ্রুত হাত তেড়ে হাই এথেরিয়ান বলল। এথেরিয়ান তার দিকে তাকিয়ে একটুখানি হাসি দিয়ে সেলফ কন্ট্রোল রেখে নির্বিকারে চলে গেল। সিলভা তখন তার পেছনে তাকিয়ে রইল। এথেরিয়ান চলে যাওয়ার দৃশ্যটা তার চোখে আঁকড়ে ধরার চেষ্টা করছিল। যাক, যতদিন পরীক্ষা আছে ওর সাথে দেখা হবে। মনে মনে একটু স্বস্তি পেল। সে ভাবলো, হয়তো এথেরিয়ান একদিন আমাকে আমার ভালোবাসা বুঝবে। সিলভার হৃদয় এক ধরনের আশাবাদ জন্ম নিল। যদিও এখনো অনেক কিছু স্পষ্ট ছিল না, তবুও তার মনে আশা ছিল যে একদিন তার অনুভূতিগুলো আরো জোরালোভাবে প্রকাশ করতে পারবে। আর সেই দিনটা যখন এথেরিয়ান তার চোখ তুলে তাকাবে। মিস্টার চেন সিং তার চিন্তায় গভীর হয়ে বসে আছেন। ফিওনাকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন ছিল। তিনি জানতেন যে জ্যাসপার ফিওনাকে গভীরভাবে ভালোবাসে, তবে একইভাবে লিও ঝানো ফিওনাকে অনেক যত্ন করে। তবে তিনি দ্বিধায় পড়ে গিয়েছেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না তার নাতনির জন্য কোনটা সঠিক সিদ্ধান্ত হবে। এমন সময় মিস ঝাং শান্ত কণ্ঠে বললেন, মিস্টার চেন সিং, চিন্তা করবেন না। ফিওনা এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে আর সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। ও জানে যার সাথে সে সুখী আর যে ওর জন্য যোগ্য তাকেই বেছে নেবে। মিস ঝাংয়ের কথায় কিছুটা শান্ত পেলেন মিস্টার চেন সিং। তবে তার মনে একরকম উদ্বেগ থেকেই গেল। তিনি জানতেন ফিওনার জন্য এই দ্বিধার পরিস্থিতি অবশেষে এক লড়াই পরিণত হবে, এক ধরনের যুদ্ধ, যেখানে থাকবে দুটি ভিন্ন হৃদয়, দুটি আলাদা দৃষ্টি, দুটি ভিন্ন পথ চলা পুরুষ। ফিওনাকে নিজের করে নিতে চাইবে, কিন্তু যুদ্ধে কেবল শক্তি নয়, ভালোবাসা, বোধ, সম্পর্কের গভীরতা, প্রতিশ্রুতি, এসবই নির্ধারণ করবে কিসে জয়ী হবে। মিস্টার চেন সিং এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তারপর মিস ঝাংয়ের দিকে তাকিয়ে বললেন, এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। ফিওনার হৃদয় হবে মূল প্রতিদ্বন্দ্বী। তার মনটা জয় করতে পারবে যে, তাকেই সে পাবে। তবে এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাই বড় প্রশ্ন। মিস ঝাং মুখে কিছু না বললেও তার চোখে গভীরতা যেন সব বোঝানোর জন্য যথেষ্ট ছিল। ফিওনা নিঃশব্দে শুয়েছিল। তার শরীরের প্রতিটি অংশ বিশ্রামে। কক্ষের অন্ধকারের সময় থেমে গিয়েছিল। তার নিঃশ্বাস গভীর ছিল, মনে হচ্ছিল সে অন্য এক জগতে চলে এসেছে। কিন্তু হঠাৎ তার ঘাড়ের কাছে একটা উষ্ণ নিঃশ্বাস পড়ল। সেই নিঃশ্বাস যে সময়ের গতি থামিয়ে দেয়, তার সমস্ত সত্তাকে এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরিয়ে দিয়ে গেল। ফিওনা কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে একটা শক্তিশালী অথচ পরিচিত হাত তার কোমরকে জড়িয়ে ধরল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু সে জানত কে তাকে ঘিরে শুয়ে আছে। জ্যাসপার। তার গা থেকে হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ছিল ফিওনার ত্বকে। এক মুহূর্ত ফিওনা অনুভব করলো তার শরীরের প্রতিটি রক্তকণিকা জেগে উঠছে। ফিওনার শরীরে যেখানে ড্রাগন ট্যাটুটা ছিল এখন আর নেই তার শরীরে। সেটা ছিল শুধুমাত্র পুনর্জন্মের পরিচয় পাওয়ার জন্য। সে অর্ধেক মানবী, আর এখন সে তার পূর্বের পরিচয় সম্পর্কে জেনে গিয়েছে, তাই ড্রাগনের চিহ্ন আর থাকবে না। অন্যদিকে জ্যাসপারের ড্রাগন ট্যাটুটা, যেটা তার প্রিন্সলি চিহ্ন, সেটা কখনো মুছে যাবে না। 100 বছর আগেও যেমন প্রিন্স ছিল, এখনই তেমনই প্রিন্স। তার পূর্বের পৈতৃক চিহ্নের মতোই পরিষ্কার ও অমোচনীয়, তাই তার চিহ্ন এটা সারা জীবন থাকবে। ফিওনার শরীরে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। তার সমস্ত মনোযোগ জ্যাসপারের কাছেই, তার নিঃশ্বাস, তার গাঢ় উপস্থিতি। কিন্তু যখন সে অনুভব করলো তার শরীর অস্থির হয়ে উঠছে, এক প্রকার অপ্রতিরোধ আকর্ষণ অনুভব করছে, তখন ফিওনা নিজেকে সামলাতে চেষ্টা করছিল। তার শরীরের প্রতিটি অংশ জ্যাসপারের স্পর্শের প্রতিক্রিয়া জানাচ্ছিল, কিন্তু মনটা ছিল অস্থির। ফিওনা দ্রুত হাতটা সরাতে ছিল, কিন্তু তার আগে জ্যাসপার তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি স্পর্শ করলেই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তাই না বোকা মানবী? অর্ধেক বোকা মানবী। ফিওনার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। তার ঘাড়ের কাছ থেকে আরেকবার উষ্ণ নিঃশ্বাস পড়ল। জ্যাসপারের কথাগুলো তার আত্মায় গভীরভাবে প্রভাব ফেলল। সে জানে এই কথাগুলো মজা করে বলা হয়নি, এক ধরনের গভীর সত্য ছিল এতে। ফিওনার মুখে কোনো শব্দ বের হয়নি, শুধু তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল।
একদিকে ক্ষোভ, অন্যদিকে অবশ। সে নিজের অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করছে। ফিওনা শ্বাস টেনে নিল। জেসপারের কথাগুলো তার কাছে পাগলাটে শখের মতো লাগলো। তার ভেতরে সবকিছু উতাল পাতাল হচ্ছিল। মন চাইছিল কিছু বলতে, কিন্তু গলা শুষ্ক হয়ে আসছিল। জেসপার আবার তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কালকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই আজকে ছাড় দিলাম। তোমার ছোট্ট শরীর আমার এত উন্মাদনা সহ্য করতে পারবে না, কিন্তু আজকে ছাড় দিয়েছি বলে কালকেও দেবো এটা ভেবো না। ফিওনা কিছু বলবে তার চোখে চোখ রেখে তার দিকে তাকালো। জেসপারের কথা তার মধ্যে এক ধরনের চিরন্তন উত্তেজনা সৃষ্টি করেছিল। তার প্রতিটি শব্দ বাক্যে ফিওনার মনে এক এক করে পুঞ্জীভূত হচ্ছিল। এমনকি সে চাইলেও সে এত কিছুর মধ্য দিয়ে নিজেকে বোঝাতে পারছিল না। ফিওনা হালকা অস্বস্তিতে তার চোখে তাকিয়ে রইল। যখন দেখল জেসপার শার্টলেস, তার শরীরের মসৃণ গঠন আর শক্তপোক্ত পেশিগুলো সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছিল, এই দৃশ্যটা ফিওনার চোখে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। তবে সে চেষ্টা করল নিজের মনোযোগ সামলাতে। আপনি খালি গায়ে কেন যান? কিছু পরে আসুন, ফিওনা লাজুক হয়ে বলল। তার কণ্ঠে একটু শঙ্কা ছিল। ফিওনার আর কিরূপ বলার আগে এক ঝটকায় জেসপার তার নিজের উষ্ণ বাহুতে তুলে নিয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরল। তার শরীরের উষ্ণতা ফিওনার ত্বকে ছুঁয়ে গেল। অদ্ভুত অনুভূতিতে তাকে ঘিরে ফেলল, আর তার হৃদস্পন্দন স্পষ্টভাবে ফিওনার কানে আসছিল, একরকম কোমল আর গভীর। আমি চাই তুমি আমার উষ্ণ বুকে মাথা রেখেই ঘুমাও, জেসপার বলল। তার কণ্ঠে এক ধরনের মিষ্টি শক্তিশালী আদেশ ছিল। ফিওনার মনে একদমই কিছু বলার ইচ্ছে ছিল না, তবে তার চোখে এক ধরনের অস্পষ্ট শিহরণ তৈরি হচ্ছিল। সারা পৃথিবী কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। সে নিজের মতো করে শ্বাস নিতে চেষ্টা করছিল, তবে জেসপার তাকে আরো বেশি কাছাকাছি টেনে নিয়ে গেল। ফিওনার মাথা তার বুকের মধ্যে আস্তে আস্তে ঠেস দিয়ে রাখলো, আর জেসপার তাকে নিজের উষ্ণতা আর শক্তিশালী বাহুতে আরো গভীরভাবে আঁকড়ে ধরল। জেসপার তার চোখ বন্ধ করে নিল। মনে হলো এক শান্ত সমুদ্রে ভেসে চলেছে। সেই মুহূর্তে ফিওনা কি অনুভব করছিল তাতে হয়তো কোনো এক নির্দিষ্ট ভাষা ছিল না, তবে তার ভেতরে যা হচ্ছিল তা ছিল অজানা এক অনুভূতির সমাহার।